বিএনপি কতটা নার্ভাস এনসিপি এবং জামাতের এই জোটের কারণে? আপনি কি একটু বলবেন আমাদেরকে? বিএনপির যে কোনো রকমের অ্যালায়েন্স বা কোয়ালিশনে আসলে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, এবং কোনো প্রতিপক্ষকেই বিএনপি ছোট করে দেখবে না। মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। আমি বলছি, আই হ্যাভ এ প্ল্যান। তো এই বাংলাদেশকে নিয়ে তারেক রহমানের যে প্ল্যান, একটু সংক্ষেপে আমাদেরকে কয়েকটা পয়েন্ট বলবেন? ওনার প্ল্যানটা আসলে কি? প্রথমেই যেটা, এই প্ল্যানটিকে ৮টি স্তম্ভ বা প্ল্যানের ৮টি দিক, যেই সকল প্ল্যানগুলির কথা উনি বলছেন, এগুলো অল ওয়েল রিসার্চড, অত্যন্ত দক্ষভাবে বেশ অনেক দিন ধরেই এই প্ল্যানগুলা রিসার্চ করা হচ্ছে। এটা কিন্তু ৬ মাসের ৩ মাসের প্ল্যান নাই। এটা কি ফ্যামিলি কার্ডটা কি, কিভাবে কাজ করবে, এটা নিয়ে আমাদেরকে একটু বলবেন? তো এই ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের মহিলারা, মায়েরা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা সরাসরি সরকারের থেকে নিতে পারবেন। মানে এটা চিকিৎসা কি শুধু মহিলাদেরকে দেয়া হবে, পুরুষদেরকে শুধুমাত্র না? মহিলাদেরকে মহিলাদের আচ্ছা। নামে দেওয়া হবে। ৫০ লক্ষ পরিবারকে দিয়ে এটি শুরু করা হবে। এটা হচ্ছে ফেজ 1। সরি। ফান্ডিং কিভাবে হবে? আপনাদের প্ল্যান কি? এটা ফান্ড কিভাবে হবে? কিভাবে বাংলাদেশের স্বাস্থ্যের আমূল পরিবর্তন ঘটাবেন? তারেক রহমানের প্ল্যানটা কি? তো এইটা হবে কিন্তু অ্যাওয়ারনেস এর থ্রুতে। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে আজকে ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগে লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। তার এই আগমন উপলক্ষে সারা দেশব্যাপী অনেক কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্বভাবতই উনি দীর্ঘদিন দেশে ছিলেন না এবং একটি বিশেষ পরিস্থিতিতে ওনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়। উনি যখন বাংলাদেশে আসেন তখন বাংলাদেশের ৩০০ ফিটে যেই বিশাল জনসমাবেশ হয়, সেখানে উনি খুব সিগনিফিকেন্ট একটি ভাষণ দিয়েছেন। ওই ভাষণের একটি চুম্বক অংশ ছিল যে আমেরিকাতে বর্ণবাদ বিরোধী প্রখ্যাত নেতা মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে উনি বলেছেন যে, আই হ্যাভ এ প্ল্যান। তো আমরা তারেক রহমানের এই প্ল্যানটি কি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে, তার নিজের দলকে নিয়ে, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, সেটি নিয়ে জানতে চেষ্টা করব। আজকে আমাদের সাথে ভার্চুয়াল স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট পলিটিক্যাল অ্যানালিস্ট, অথর, ব্যারিস্টার নওফল জমির। ব্যারিস্টার নওফল জমির, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য এবং আজকের আলোচনায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার জন্য। জি, প্রিয় দর্শক, ব্যারিস্টার নওফল জমির আগেও আমাদের স্টুডিওতে এসেছেন, আপনারা জানেন। উনি বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ এবং বাংলাদেশের সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছোট ছেলে এবং ব্যারিস্টার নওফল জমিরের বড় ভাই ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড় ১ আসন থেকে বিএনপির টিকেটে এবার ইলেকশনে নির্বাচন করছেন। ব্যারিস্টার নওফল জমির, আমরা তারেক রহমানের প্ল্যানটি নিয়ে আপনার সাথে আলাপ করব, আপনার কাছ থেকে আরেকটু ইনসাইট আমরা পাওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে একটু জেনে নেই যে আমরা মাত্র কয়েক ঘন্টা আগে দেখেছি যে জামায়াতের নেতৃত্বে এনসিপি সহ সমমনা আরো ৮টি দলের একটি জোট গঠন হয়েছে। এনসিপি জামাত এখন এক পক্ষে, বিএনপি এবং আরো কতগুলো ছোট দল মিলে একটি জোট অপর পক্ষে। বিএনপি কতটা নার্ভাস এনসিপি এবং জামাতের এই জোটের কারণে? আপনি কি একটু বলবেন আমাদেরকে? বিএনপি মোটেও নার্ভাস না। বিএনপি একটি অত্যন্ত আম প্রজ্ঞাপন্য দল। অনেকদিন ধরে বিএনপি পলিটিক্স করছে, রাজনীতিতে আছে, এবং বর্তমানে বিএনপি সবচেয়ে শক্তিশালী দল। পুরো বাংলাদেশ জুড়ে বিএনপির নেতাকর্মী এবং বিএনপির পপুলারিটি সব দিক থেকে বেশি। বিএনপির যে কোনো রকমের অ্যালায়েন্স বা কোয়ালিশনে আসলে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। তবে বিএনপি কখনোই ওভার কনফিডেন্ট না,
বিএনপি অবশ্যই কোয়ালিশন থাকুক বা না থাকুক গুরুত্বের সাথে এবং উইজডমের সাথে, প্রজ্ঞার সাথে আগামী ইলেকশন কন্ডাক্ট করবে এবং কোনো প্রতিপক্ষকেই বিএনপি ছোট করে দেখবে না, সে অ্যালায়েন্সের মধ্যে থাকুক অথবা বাইরে থাকুক। এবং অবশ্যই বিএনপিও সমমনা সকল রাজনৈতিক দলের সাথে কোয়ালিশন করার জন্য সবসময় তাদের দরজা খোলা রাখবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আসি যে তারেক রহমান যেই প্রায় 17 মিনিটের একটি চমৎকার ভাষণ দিয়েছেন। আমি নিজেও ভাষণটি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং আমার কাছে ভাষণটি খুবই ম্যাচিউর মনে হয়েছে। আমি কিছুটা অবাক ছিলাম যে উনি এত দীর্ঘ জার্নি করে এসে ক্লান্ত থাকবেন, ওনাকে আবার ওই 300 ফিটে নিয়ে যাওয়া হচ্ছে একটা ভাষণ দেওয়ার জন্য। আমি নিজেও একটু মানে আনইজি ছিলাম, কিন্তু আমি যখন ভাষণটা শুনি আমার নিজের কাছে এটা অনেক ম্যাচিউর মনে হয়েছে। উনি অনেক ক্যালকুলেটিভ কথা বলেছেন, অনেক ইনক্লুসিভ কথা বলেছেন, উনি আধিপত্যবাদের কথা উল্লেখ করেছেন, একই সাথে উনি বাংলাদেশের যে বিভিন্ন স্টেক হোল্ডার তাদের কথা উল্লেখ করেছেন। উনি জুলাই জুলাই অগ্রনায়ক শহীদ ওসমান হাদির কথা উল্লেখ করেছেন, তার কবর জিয়ারত করেছেন তারপরের দিন বা তারপরের দিন। আমরা একটু ভাষণটি যেই পার্টটি নিয়ে আমার ব্যক্তিগতভাবে আগ্রহী এবং আমার মনে হয় যে আমার দর্শকরা সহ সবাই আগ্রহী। তারেক রহমান মার্টিন লুথার কিনের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মার্টিন লুথার কিন বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, আমি বলছি আই হ্যাভ এ প্ল্যান। তো এই বাংলাদেশকে নিয়ে তারেক রহমানের যে প্ল্যান, একটু সংক্ষেপে আমাদেরকে কয়েকটা পয়েন্ট বলবেন, ওনার প্ল্যানটা আসলে কি? আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমান সাহেবের যে প্ল্যানের কথা বলেছেন, আমরা জি। আসলে বিএনপির থেকে যারা ইলেকশন করছি, ইলেকশনের সাথে যারা সংশ্লিষ্ট আছি, হুম, আমাদেরকে এই প্ল্যান নিয়ে আমাদের বিভিন্ন রকমের কর্মশালা চলছে, আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং এরকম ট্রেনিংয়ে বিভিন্ন আসনের থেকে যারা অংশগ্রহণ করছেন, তাদের যারা সহযোগীরা তারা অংশগ্রহণ করছেন। সেই সূত্রে আমার সুযোগ হয়েছে এই ট্রেনিং বা কর্মশালাগুলোতে অংশগ্রহণ করার এবং সেখান থেকে তার কিছু সেই প্ল্যানগুলার বিস্তারিত কিছু আলোচনা শোনার, বোঝার এবং এগুলো নিয়ে হুম, কিছু চিন্তা করার। তো সেখান থেকে আমি আপনাদের কাছে, আপনার দর্শকদের কাছে, আমাদের অডিয়েন্সের কাছে আমি তার কিছু ডিটেল শেয়ার করব হুম, ইনশাল্লাহ। তবে সব তো শেয়ার করা সম্ভব না, কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। জি, প্রথমেই যেটা, এই প্ল্যানটিকে ৮টি স্তম্ভ বা প্ল্যানের ৮টি দিক হুম, মোটামুটিভাবে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ওনার এই প্ল্যানের হুম, প্রাথমিক পর্যায়ে। হুম, এবং প্রথমেই এই প্ল্যানের প্রথমেই রয়েছে হচ্ছে মহিলাদের বা ফ্যামিলিগত ইউনিটকে শক্তিশালী করা বা এম্পাওয়ারমেন্ট, মহিলাদেরকে হুম, এম্পাওয়ার করা। এরপরে থাকছে কৃষকদের যে সকল সমস্যা সেগুলো নিয়ে বেশ ফোকাস থাকছে। এরপরে থাকছে অবশ্যই স্বাস্থ্য, আমাদের বাংলাদেশের স্বাস্থ্যনীতি নিয়ে হুম, তার যথেষ্ট চিন্তা ভাবনা আছে, সেগুলোর রিফ্লেকশন ঘটবে এই প্ল্যানে। আমাদের হুম, শিক্ষার বিষয়ে ওনার যে সকল পরিকল্পনা রয়েছে এবং যে রিসার্চ করা হয়েছে, এবং এই জিনিসটি বলে নেই যে যেই হুম, সকল প্ল্যানগুলির কথা উনি বলছেন এগুলো অল ওয়েল রিসার্চড, অত্যন্ত দক্ষভাবে বেশ অনেক হুম, দিন ধরেই এই হুম, প্ল্যানগুলা রিসার্চ করা হচ্ছে। এটা কিন্তু 6 মাসের 3 মাসের প্ল্যান না। এই সকল প্ল্যান নিয়ে কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন, যে উনি যেই দীর্ঘ 17 বছর বিদেশে ছিলেন, উনি কিন্তু একজন হুম, নেতা হিসাবে বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা এবং বিএনপির কাণ্ডারি হিসাবে উনি কিন্তু কখনো সুইচ অফ করেননি। উনি সবসময়ই চিন্তা করেছেন এবং ওনাকে বিদেশে থাকতেও, লন্ডনে থাকতেও ওনার জীবনে দেখেছি, উনি সবসময়ই কিন্তু এই সকল প্ল্যান নিয়ে সবসময় কথা বলতেন, চিন্তা ভাবনা হুম, করতেন। এবং যেটা আমরা আগামী ইলেকশনে দেখতে পাচ্ছি, যেটা এই হুম, ইলেকশনে দেখতে পাচ্ছি বা দেখতে পাবো এখন, সেটি হচ্ছে এই গত দীর্ঘ ১.৫ যুগের উপরে ওনার যে সকল বাংলাদেশ নিয়ে চিন্তা চেতনা, সেগুলোর হুম, একটি পরিশীলিত, পরিমার্জিত, পরিবর্ধিত একটি রূপ হুম, আমরা দেখতে পাবো। এবং সেখানেই আমার কাছে ব্যক্তিগতভাবে, এবং আমি জানি অনেকের কাছেই, সবার কাছেই অধিকাংশ মানুষের কাছেই মনে হবে যে বাংলাদেশের জন্য আসলে এই প্ল্যানগুলো খুবই সময় উপযোগী এবং হুম, এর মধ্যে অনেক
গভীরতা আছে, এইগুলো কথাবার্তাগুলো শুধুমাত্র ইলেকশনের খাতিরে একটি ম্যানিফেস্টো না। এর মধ্যে অনেক আচ্ছা, ডেপথ আছে, গভীরতা আছে, আচ্ছা। এর পিছনে অনেক গবেষণা এবং বিশ্লেষণ আছে। জি। আপনি আপনি বলছিলেন ৮ টি স্তম্ভ। এর মধ্যে আপনি উইমেন এম্পাওয়ারমেন্ট বা তাদের কেন্দ্রিক প্ল্যানের কথা বলেছেন। আপনি কৃষি খাত নিয়ে প্ল্যানের কথা বলেছেন, স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে বলেছেন। জি, ৪ টি হলো। বাকি ৪ টি কি আপনার এই মুহূর্তে আপনার পরিবেশ, আচ্ছা। পরিবেশ, পরিবেশ, তারপরে আমাদের বেশ কিছু আ আ ক্রীড়া, যুব হুম, উন্নয়ন মানে হুম, কর্মসংস্থান, জি, তারপরে ক্রীড়া, আ এবং তারপরে বেশ কিছু পরিকল্পনা আছে আমাদের পরিবেশ, যুব উন্নয়ন, ক্রীড়া, এবং পরিকল্পনা আছে কিছু ক্লাস্টার্ড। দ্য লাস্ট ওয়ান ইজ ধরেন ৮ নাম্বার পার্টটা হচ্ছে জি। ক্লাস্টার অফ মেনি থিংস টুগেদার, আচ্ছা, পুট টুগেদার। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। তো এভাবে ঠিক আপনি আছে। ৮ টা আপনি চিন্তা করতে পারেন যে আমাদের উনার পরিকল্পনার ৩১ দফাকে ৩১ দফা অনেকগুলো দফা, কিন্তু এগুলোকে কিন্তু আপনি এক যখন করবেন তখন এগুলোকে অনেকগুলো প্রধান ফোকাসে আপনি ৮ হুম, টা হুম। ভাগে মোটামুটি ৮ টা স্তম্ভের মধ্যে আপাতত ফোকাস করা হচ্ছে জি। ফর দি আপকামিং ইলেকশন। জি, আম এবং আ ধন্যবাদ আপনাকে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশে ইনফেক্ট টক শো গুলাতেও আমরা দেখি যে আমরা অনেক বেশি পলিটিক্যাল রেটরিক নিয়ে আলাপ করি। একজন আরেকজনকে ট্যাগিং দেয়া, একজন আরেকজনকে আ ছোট করা বা দোষ-ত্রুটি বের করা। আমি সবসময় যেটা পলিসি ডিসকাশন করতে চাই। কারণ হচ্ছে যে বাংলাদেশের আ পলিসিটা কি হবে? রাজনৈতিকভাবে আপনি চেতনাগতভাবে অনেক অন্যদিকে চলে গেলেন। বাট আপনাকে এই খেটে খাওয়া মানুষের যদি আপনি মৌলিক চাহিদাগুলো পূরণ না করতে পারেন, তাহলে পরে এজ এ স্টেট হিসাবে আমরা ফেইলিউর হবে। আপনি দীর্ঘদিন বাইরে ছিলেন, আমি এখনো বাইরে থাকি। আমরা জানি যে বাইরের দেশের মানুষ সবসময় বাংলাদেশ নিয়ে যখন কথা আসে, আম আমি কিছুদিন আগে আমার এক কলিগের সাথে মানে সে একটা আমার ইন্টারভিউ দেখছিল টিআরটি ওয়ার্ল্ড এর। তো ইন্টারভিউতে আমি যখন কথা বলছিলাম ওই অফ দ্য সিনে তারা বাংলাদেশের এই ভাঙচুর ইত্যাদি, ইত্যাদি দেখাচ্ছে। তো সে আমাকে তখন বলছে যে সে একটু ওল্ডার কলিগ। সে বলছে যে আমি যখন ইয়াং ছিলাম তখন ওই ৭১ সালে বাংলাদেশকে নিয়ে জর্জ হ্যারিসন, রবি শঙ্কর যেই কনসার্ট করে বলে যে ওইটার সিডি আমার ওইটার রেকর্ড আমার কাছে এখনো বাসায় আছে। তো তখন আমি বাংলাদেশকে যেরকম দেখছিলাম যে গোলযোগ এখনো তোমার ইন্টারভিউতে আমি ওইটাই দেখতে পাচ্ছি। মানে এত বছর পরে কি এটা চেঞ্জ হয় নাই? তো এইটা আমরা জানি, আপনিও জানেন, আমিও জানি যে মানুষের ওই রাজনৈতিক রেটরিকের বাইরে কনক্রিট প্ল্যান এবং কাজ দেখতে চায় যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তো এই ৮ টি স্তম্ভের মধ্যে আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, আমি জানি যে আমাদের সময় সংক্ষিপ্ত। আমাদের 20 মিনিটস এর মতো হাতে আছে এখন থেকে। তো আমি যেটা ১ম এই আপনার কাছে জানতে চাই যে আম আম যে ফ্যামিলি কার্ডের কথা আমরা শুনতে পেয়েছি, এটা সম্ভবত ওমেন এম্পাওয়ারমেন্ট বা পরিবার কেন্দ্রিক যে আপনার স্তম্ভ, সেটার অন্তর্গত একটি প্রোগ্রাম, তাই তো? জি, এটা কি? ফ্যামিলি কার্ডটা কি? কিভাবে কাজ করবে? এটা নিয়ে আমাদেরকে একটু বলবেন? জি, অবশ্যই। ফ্যামিলি কার্ডটা হচ্ছে প্রতিটি ফ্যামিলিকে হুম, হুম, একটি করে কার্ড দেওয়া হবে যার নাম হবে ফ্যামিলি কার্ড। তো এই ফ্যামিলি কার্ডের আম এরকম একটি ব্যাপার, ফ্যামিলি কার্ড থাকবে এই যে দেখতে পাচ্ছেন হুম, এই হুম। ছবিতে। জি। ফ্যামিলি কার্ড এরকম একটি আ আ জিনিস থাকবে যেটা সকল আ ফ্যামিলির গৃহকর্ত্রীদেরকে দেওয়া হবে, সকল মায়েদেরকে দেওয়া হবে। হুম, আ হুম, তো এই ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের মহিলারা, মায়েরা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা সরাসরি সরকারের থেকে নিতে পারবেন। হুম, হুম, যেকোনো সরকারের সাথে যে সম্পর্ক, যে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো আমরা এখন দেখি, সেটা আপনি হুম, হুম, সার নেওয়া হোক, সেটা খাদ্য নেওয়া হোক, দেখা যায় কি এখানে মধ্যেখানে অনেক রকমের মানুষের ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে, রাইট? হুম, হুম, সো ফ্যামিলি রাইট। কার্ডের ব্যাপারটা হচ্ছে সরাসরি সরকারের সাথে পরিবারগুলোকে, বাংলাদেশের সকল পরিবার, যারা নিম্ন আয়ের পরিবার, হুম, প্রান্তিক হুম, জনগোষ্ঠীর পরিবার, সেই মহিলাদেরকে, গৃহকর্ত্রীদেরকে সরাসরি সম্পৃক্ত করা হবে। হুম, তাতে হুম। কি হবে? তাতে তাদের নির্ভর করতে হবে না তাদের হাসব্যান্ডের উপরে বা স্বামীর উপরে কোনো সরকারি সুযোগ সুবিধা পাবার জন্য। মানে এটা চিকিৎসা কি শুধু মহিলাদেরকে দেয়া হবে, পুরুষদেরকে শুধুমাত্র না? মহিলাদেরকে মহিলাদের আচ্ছা, নামে দেওয়া হবে। আচ্ছা। তাদের নামে দেওয়া হবে। হুম, তো তাহলে কি হবে? তা তারা সরাসরি সরকারি রেশন ৳২,০০০ থেকে হুম। ৳২,৫০০ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা অথবা টাকা, হয়তো মানে কিছু মান্থলি টাকা তারা পাবে সেটা, মান্থলি। মান্থলি এটা কি এবং বাংলাদেশের প্রতিজন মা পাবেন? প্রতিজন মহিলা পাবেন? না কত বয়স থেকে কত বয়স পর্যন্ত পাবেন? সুদূর প্রসারী যে চিন্তাভাবনা, তাতে বাংলাদেশের নিম্ন আয়ের
সকল আচ্ছা। পরিবারের মায়েরা এটা পাবেন। কিন্তু বর্তমান ফেজে হুম, হুম। ৫০ লক্ষ পরিবারকে দিয়ে এটি শুরু করা হবে। এটা হচ্ছে ফেজ আচ্ছা, 1। আচ্ছা। ৫০ লক্ষ পরিবারকে ৳২,০০০ থেকে ৳২,৫০০ পরিমাণে সমপরিমাণের হয় হুম, হুম, চাল, ডাল, গম বিভিন্ন সুযোগ সুবিধা অথবা কিছু এর মধ্যে হয়তো নগদও হতে পারে হুম, ডিপেন্ডিং অন যেই স্ট্রাকচারটা আসলে সরকারে যাওয়ার পরে কিভাবে এটা হুম, হুম। অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হবে তার উপর ডিপেন্ড করবে। জি। সেই ফ্যামিলি কার্ডটা দিয়ে তখন আমাদের মায়েরা, বোনেরা তারা তাদের পরিবারের স্বাস্থ্যসেবা, চিকিৎসা, হুম, হুম, বাচ্চা-কাচ্চাদের জন্য, তাদের নিজেদের জন্য, মুরুব্বিদের জন্য, তাদের সাথে পরিবারের সাথে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যসেবা, যে হুম, সকল হুম, সরকারের থেকে তাদের রেশন পাওয়ার যে সকল সুবিধা আছে সেগুলো এবং অন্যান্য যে সকল সেবা একটি পরিবার পেতে পারে, সে হুম, সকল হুম, বিষয়ে তাদের আর অন্য কারো কাছে যেতে হবে না বা কোনো ছেলে বা স্বামী যিনি হয়তো হুম, হুম, খেতে কাজ হুম, করছেন, যিনি হয়তো হুম, হুম, দিনমজুর উনি হয়তো বাইরে গিয়েছেন। সপ্তাহে হুম, হয়তো ৭ দিনের ৬ দিনই উনি বাইরে কাজ করেন। সংসারের রাইট। এই কাজটা করার মতো তার সময় জুটে না। হুম, অথবা হুম, হুম, হয়তো যার বিধবা যিনি, যার হুম, বাড়িতে হুম, স্বামী নেই বা দূরে থাকেন, বিদেশে থাকেন, তার এই হুম, সাহায্যটা দরকার। তখন তার নির্ভর করতে হবে না তার স্বামীর উপরে বা অন্য কারো উপরে তাকে সাহায্য করার জন্য। সে নিজেই সরাসরি সরকারের থেকে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন। তো এটা জি। হচ্ছে তাদেরকে একটা এম্পাওয়ার করা হবে। এটি শুধুমাত্র তাদেরকে সচল রাখা হবে না অর্থনৈতিকভাবে, বা প্রতিটি মাকে হুম, আসলে হুম, এম্পাওয়ার করা হবে আম সরাসরি সরকারের তরফ থেকে, যেন তারা একটি সুস্থ স্বাভাবিক পরিবারে তাদের বাচ্চা-কাচ্চাদেরকে বড় করতে পারে। তাদের বাচ্চা-কাচ্চাদের যে শৈশবের যেই একটি আম আ দেশের রাষ্ট্র হিসাবে তাদের যেই অধিকার, সে হুম, হুম, বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে তাদের সেই অধিকারে একটি সরাসরি ভূমিকা পালন করতে পারে তাদের বেড়ে ওঠার জন্য, সুস্থ হুম, একটি হুম। শৈশব উপহার দেওয়ার জন্য, সেটার দিকে দৃষ্টি রেখে এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আ আপনি বলছেন যে প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ মাকে বা পরিবারকে সহযোগিতা করা হবে। জি, বাংলাদেশে ১৮ কোটি আ জনসংখ্যা more or less এবং তার মানে হচ্ছে at least ৪ কোটি পরিবার আছে। জি, ৪ কোটি যদি পরিবার থাকে ৫০ লক্ষ পরিবারকে দেয়া হবে। জি। আপনারা কি ৫ বছরে আপনাদের প্ল্যান হচ্ছে সেই ৪ কোটি পরিবার সবাইকে রিচ করা যাদের এই দরকার? নাকি আপনারা একটা আ আ আ এটা একটা ফ্রেজ বললেন। এই ফ্রেজে বা ১ কোটি পর্যন্ত যে আপনারা করবেন না, করা সম্ভব হবে না। নাকি ৪ কোটিকেই আপনারা যাদের দরকার তাদের কাছে রিচ করবেন ওভার দ্যা 5 ইয়ার্স অফ টাইম? 5 ইয়ার্স অফ টাইম এ কতখানি সম্ভব হবে এটা বুঝা যাবে আসলে ফেজ 1 এর সাকসেস কি, জি। ডিফিকাল্টিজ কি। কারণ একটি পলিসি যখনই ইমপ্লিমেন্ট করা হবে, সেটার জন্য একটা প্ল্যানিং থাকবে। সেই প্ল্যানিং সরকারের তরফের থেকে করতে হবে। এখন তো এটি এই মুহূর্তে একটি পলিসি প্রপোজাল। দিস ইস হোয়াট জি। বিএনপি ওয়ান্টস টু ডু। এটি হুম, হুম, যখন গ্রাউন্ড লেভেলে করতে যাওয়া হবে তখন এই জিনিসগুলোর বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ইত্যাদি আরো কাছের থেকে দেখার সুযোগ হবে। এটা হুম, হুম, ইমপ্লিমেন্ট করার পরে অর্থাৎ ৫০ লক্ষ মানে হচ্ছে 1/8 হুম, হুম, 1/8 মানে অ্যাপ্রক্সিমেটলি ১২% রাইট? হুম, হুম, ১২.৫% এই ১২.৫% ইমপ্লিমেন্ট করার পরে এটার যে সুযোগ সুবিধা কিভাবে করলে আরো ভালোভাবে করা যাবে, এইটিকে তখন ধীরে, ধীরে this is going to get better for implementing this to the rest of ৩,৫০,০০,০০০ যে বাকি থাকবে পরিবার তাদের মধ্যে। তো এটা কতদিনে এক্সাক্টলি করা যাবে এ সম্পর্কে আমরা এই মুহূর্তে মন্তব্য করতে আমরা চাচ্ছি না। কারণ এটি মন্তব্য করাটা ঠিক হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা এট লিস্ট ফার্স্ট ফেজটা আমরা দিয়ে সারতে পারি এবং সেটার ফলাফলটা আমরা দেখতে পারি জি। এবং এটার ফলাফলটার আমরা ইতিবাচক দিকগুলো আমরা বুঝতে পারি। তখন আমরা বুঝতে পারবো যে আসলে বাংলাদেশে বাকি ৪ কোটি ৩ কোটি ৫০ লক্ষ পরিবারে কত তাড়াতাড়ি সম্ভব। বাট যত দ্রুত সম্ভব অবশ্যই এটা বিএনপি সরকার চেষ্টা করবে। যে জি। বাংলাদেশে যেন সব পরিবারের কাছে এটা পৌঁছে যায়। যাদের স্পেশালি যাদের দরকার আছে। জি। আপনি যখন কথা বলছিলেন এই ৫০ লক্ষ পরিবারের, আমি তখন ৫০ লক্ষ দিয়ে ৳২,৫০০ যদি হয়, এটাকে হুম। ক্যালকুলেট করার চেষ্টা করছিলাম। ইনফেক্ট সায়েন্টিফিক নাম্বার দিয়ে দিয়েছি। তো মানে এত বড় আপনি এই নাম্বারটা। ফোনটা এরকম করেন, টিল্ট করেন তাইলে হয়তো নাম্বারটা ঠিক আসতে পারে। আচ্ছা, আসছে না। বাট এনিওয়ে এটা একটা খুব ঠিক বড় হচ্ছে না। আমি নাম্বার। এট নাম্বারটা আমি লিস্ট ক্যালকুলেট করেছি আরকি। আমাদের এটাও ক্যালকুলেট আচ্ছা, করা আছে। ৫০ লক্ষ দিয়ে যদি আপনি ২,৫০০ কে ক্যালকুলেট করেন, জি, এইটার ১২ মাস দিয়ে আপনি যদি গুণ করেন, জি, অ্যাপ্রক্সিমেটলি ইফ আই এম নট মিস্টেকেন ৳১২,৫০০ অথবা ৳১৫,০০০ টাকার মতো আসে। সামথিং জি, লাইক ১২,৫০০ বা ১৫,০০০ ১৫,০০০ কোটি এরকম টাকা। একটা নাম্বার আসে।
এটা তো শুধু সেই ফ্রেজ ওয়ানেই, তাই তো? ফ্রেজ ওয়ানেই ফেজ তো, ওয়ান এক্সপ্যান্ড করলে পরে এটা আরো অনেক জাইগান্টিক নাম্বার হবে। আমার যেটা প্রশ্ন ৮ সেটা গুণ হচ্ছে হবে যে যখন, ফান্ডিং তখন কিভাবে জাইগান্টিক নাম্বার হবে? হবে। সরি? ফান্ডিং কিভাবে হবে? আপনাদের প্ল্যান কি? এটা ফান্ড কিভাবে হবে? বাংলাদেশের বাজেট এই মুহূর্তে, সরকারের বাজেট এই ২৫-২৬ অর্থ বছরের বাজেট হচ্ছে ৭,৯০,০০০ কোটি টাকা। হুম, হুম, আমাদের উন্নয়ন বাজেট অ্যাপ্রক্সিমেটলি 1.2 লাখ হুম, হাজার হুম, কোটি, 1.2 লাখ ক্রোড়, রাইট? হুম, হুম, সো 1.2 লাখ ক্রোড়ের ১৫,০০০ কোটি ইজ সামথিং অ্যারাউন্ড 10%, 12.5%, 10%. হুম, হুম। সো আমাদের বর্তমান আম সরকারের যে বাজেট এবং যেই অর্থ আছে সেখান থেকেই এইটা সম্পূর্ণভাবে অর্থায়ন করা সম্ভব হবে। মানে এইজন্যই আপনারা কি এটা কোনো পলিসি নিয়েছেন যে আপনারা এটার জন্য কি ট্যাক্স বাড়াবেন? নাকি এটা কোনো একটা খাত থেকে ওটাকে একটু কার্টেল করে এইদিকে দিবেন? এটা কি আপনারা এখনো ফিগার আউট করেছেন? ঠিক এইটার সাথে এইটার সাথে ডাইরেক্টলি লিংক করা কোনো খাত নেই। বাট ট্যাক্স ডিফারেন্ট ওয়েজ অফ ব্রিংিং ইনফর্মাল ইকোনমি টু দি ফর্মাল ইকোনমি। অফ কোর্স এটা নিয়ে কিন্তু অর্থনীতিবিদরাও কথা বলছেন এবং এটা নিয়ে বিএনপিতেও বিভিন্ন রকমের রিসার্চ চলছে যে আমরা জি। ইনফর্মাল ইকোনমি, আমাদের একটা বিশাল ইনফর্মাল ইকোনমি আছে। সেই হুম, ইনফর্মাল ইকোনমিকে আমরা কি ফর্মাল ইকোনমিতে আনতে পারি কিনা? কারণ হুম, এখন হুম, কিন্তু দেখেন এই যে বিকাশ বা হুম, হুম, নগদ বা এই যে হুম, হুম, আপনার ছোট, ছোট যেই সকল প্রসেসিং সিস্টেম চলছে যেগুলো কিন্তু খুব পপুলার এবং জি। যেটা ক্যাশকে হিউজ পরিমাণভাবে রিপ্লেস করেছে। তো এই হুম, হুম, জিনিসগুলো আমার মনে হয় যে আম আপনাকে সরাসরি এটা ডিটেইল দেওয়ার মতো এই মুহূর্তে বিএনপির পলিসি এক্সাক্টলি আ বলার মতো কিছু আমার জানা মতে নেই এই মুহূর্তে। কিন্তু এগুলো নিয়ে রিসার্চ চলছে শুধুমাত্র বিএনপিতেই না, এগুলোতে বিভিন্ন রকমের আম সার্কেলেই স্পেশালি মানে অর্থনীতি। আপনি যেটা শুরুতে বলেছেন যে এটা শুধু কথার কথা না, এটা নিয়ে আপনারা সিরিয়াস এবং আপনারা অ্যাবসোলিউটলি, ক্ষমতায় গেলে পরে এটাকে অ্যাবসোলিউটলি। আপনারা ব্রেকডাউন করে একদম ইমপ্লিমেন্টেশন এর জায়গা পর্যন্ত নিয়ে যাবেন। এটার ফাইন্ডিং সবকিছু আপনারা তখন রেডি রাখবেন আরকি। না, ইট হ্যাজ অলরেডি বিন, দ্য ক্যালকুলেশন হ্যাজ বিন ডান। আমি আপনাকে ক্যালকুলেশন তো বলে দিলাম। মানে ১২,৫০০ থেকে ফান্ডিং ১৫,০০০ কোটি টাকা। ফান্ডিং গুলো কোত্থেকে হবে? কিভাবে এটা কোত্থেকে অর্থায়ন আসবে? হবে? আর আরেকটা আচ্ছা। জিনিস হচ্ছে এটা কিন্তু ক্যাশ নাই। আপনি কিন্তু সরাসরি ক্যাশ দিচ্ছেন না সবাইকে। হুম, হুম, আপনি কিন্তু ইন কাইন্ড ও দিচ্ছেন। আচ্ছা। রাইট? আপনি কিন্তু ফসল দিচ্ছেন, ধান দিচ্ছেন, হয়তো গম দিচ্ছেন, চাল দিচ্ছেন, হুম, হুম, নিত্য প্রয়োজনীয়তার লবণ দিচ্ছেন বা জি, অন্যান্য জিনিসপত্র দিচ্ছেন, খাবার জিনিস দিচ্ছেন বা অন্য কোনো সেবা দিচ্ছেন যেটার there is a monetary value, যেটা সে না পেলে তার হয়তো এটা কিনতে হতো। জি, রাইট? সো জি, নট নেসেসারিলি আপনি এটা ট্রেজারিতে ডাইরেক্টলি যে ইমপ্যাক্ট হচ্ছে পুরা ১৫,০০০ কোটি টাকার সেটাও না। বাট আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্য যে হুম, আমাদের হুম, ডেভেলপমেন্ট বাজেট ১,২০,০০০ কোটি টাকার মতো। তার 10% এর কথা বলছি আমরা এখানে ১ম ফেইজে। তারপরে জি, এটা ইনশাআল্লাহ বাংলাদেশের গভর্নমেন্টের বাজেট কিন্তু বাড়ছে। হুম, প্রতিনিয়তই বাড়ছে। তো জি, ইনশাআল্লাহ এটা বাড়বে। এটার সাথে, সাথে আ আমাদের ক্ষমতা হবে, দেশের ক্ষমতা হবে, রাষ্ট্রের ক্ষমতা হবে আরো মানুষকে এটার সাথে ইনক্লুড করার প্রতি বছরে। জি। এক্সাক্টলি কত বছরে ৪ কোটি পরিবার অন্তর্ভুক্ত হবে এটা এই মুহূর্তে আসলে বলাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা। আমার লাস্ট প্রশ্ন আপনার এই ফ্যামিলি কার্ড বা প্রথম স্তম্ভটি নিয়ে। তারপর আমরা একটু মুভ অন করব আরেকটা ইস্যুতে। সেটি হচ্ছে যে আমরা যেটা আ বাংলাদেশে ট্র্যাডিশনালি দেখি যে গ্রামের যারা, আপনি যেহেতু প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলছেন, আমি ধরে নিচ্ছি অনেকেই তাদের মধ্যে গ্রামে হয়তোবা বসবাস করবেন। তো এই গ্রামে এই ধরনের কার্ড বা সুযোগ সুবিধা নেওয়ার সময় এই ইউপি চেয়ারম্যান যারা আছেন, মেম্বার যারা আছেন, তারা অনেক বেশি দুর্নীতির আশ্রয় নেন। লোকাল যারা রিপ্রেজেন্টেটিভ থাকেন, তারা তাদের পছন্দের মানুষদেরকে দেন, অনেকদেরকে দেন না। দেওয়ার সময় অনেক বেশি একটা ঘুষ বা অর্থের লেনদেন থাকে। আপনারা কি চিন্তা করেছেন যে হ্যাসেল ফ্রি ভাবে প্রান্তিক মানুষ যারা আছে তারা এই কার্ডটা কিভাবে পাবে? আমি ধরে নিচ্ছি বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায়, বিএনপি সমর্থিত অনেক চেয়ারম্যানরাও আল্টিমেটলি ইলেক্টেড হবেন। তো বিএনপির বিরুদ্ধে বর্তমানে যেটা একটা বড় অভিযোগ আছে পত্রপত্রিকায়, নিউজ মিডিয়ায়, মানুষের মুখে, সেটা হচ্ছে যে চাঁদাবাজি, দুর্নীতি, বল প্রয়োগ। তখন যদি বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিরা, স্থানীয় সরকারের প্রতিনিধিরা আসেন, এই অভিযোগ তো কমবে না, বাড়বে। এই বিষয়টা নিয়ে কি আপনারা চিন্তা করেছেন যে হ্যাসেল ফ্রি ভাবে মানুষকে কিভাবে এটা আপনারা প্রদান করবেন? অবশ্যই এইটার এবং এই জিনিসটা কনসিডার করেই কিন্তু সরাসরি ফ্যামিলির কাছে ফ্যামিলি কার্ডটা পৌঁছে দেওয়া। কিভাবে পৌঁছে দিবেন? চেয়ারম্যানের হাত ছাড়া কিভাবে পৌঁছে দিবেন? এটা সরকারি প্রতিষ্ঠান থেকে সরাসরি ফ্যামিলিদের জন্য এটা নির্ধারণ করে দেওয়া হবে এবং কোনো একটা যে সকল রিজিয়নের
ফ্যামিলিদেরকে টার্গেট করা হবে। এটা কিন্তু পুরা বাংলাদেশ জুড়ে ৫০ লক্ষ, মানে এই না যে আমরা রাজশাহীতে ৫,০০০, চিটাগাঙে ১০,০০০, আম এবং দিনাজপুরে বা পঞ্চগড়ে ১০,০০০, ৫,০০০ এইভাবে করে ডিস্ট্রিবিউট করা। ব্যাপারটা কিন্তু এরকম না। রিজিয়ন ধরে ওই একটা রিজিয়নের সবাইকে দেওয়া হবে। হুম, হুম, হুম। তখন আর কোনো এখানে আপনার কোনো সুযোগ নাই কারো স্বজনপ্রীতি করার। এবং সরকারি মাধ্যমগুলোর মাধ্যমেই এটা দেওয়া হবে। সেখানে ইলেক্টেড জনপ্রতিনিধিদের এখানে কোনো প্রসঙ্গ আসবে না। আর লোকাল গভর্নমেন্ট তো এখনো ইলেকশন, আগের লোকাল গভর্নমেন্ট রয়েছে। নতুন কোনো লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়নি। আর হুম, হুম। লোকাল গভর্নমেন্ট বাদ দিয়েই এই জিনিসগুলো সরাসরি দেওয়া হবে এবং সেজন্যই কিন্তু প্রতিটি পরিবারের জন্য আ এই ব্যবস্থা চালু করা, যেন এখানে সরাসরি পরিবার সরকারের সাথে একটা সম্পর্ক হয়। জি। বর্তমানে অনেক জায়গায় কি হয় যে আপনার এই গরিবদের জন্য যে সকল রেশন কার্ড দেওয়া হয়, এই রেশন কার্ডগুলা হয় এটা আপনার এই সকল জনপ্রতিনিধি কিছু মধ্যস্বত্বভোগীর মতো যারা এগুলো পান, রিসিভ করেন, যে হুম, মেম্বার বা চেয়ারম্যান রিসিভ করেন, তিনি এটা বিক্রি করে দেন। অথবা উনি যেই গরিব মানুষটার জন্য এটা দিলেন, তিনি হুম, ৫, হুম, ৬,০০০, ৭,০০০ টাকায় নিজেই এটা বিক্রি করে দেন। কারণ ওই যে ৬,০০০ টাকা সে এখন একবারে পাবে, সেই টাকাটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মাসে, মাসে চাল, গম, ডাল পাওয়ার থেকে। এই হুম, যে হুম, সমস্যাটা, এই সমস্যাটা বন্ধ হয়ে যাবে কারণ এই কার্ডটার মধ্যে ছবি থাকবে। এবং এই ছবিতে আপনাকে ছাড়া, আপনার কার্ড আপনাকে ছাড়া আপনার ভাই বা আপনার ভাতিজা বা অন্য কাউকে দেওয়া হবে না। জি। তাহলে এই কার্ডটা আপনার আর বিক্রি করার কোনো সুযোগ নেই। হুম, হুম, তখন আপনি, হ্যাঁ, এরকম হতে পারে আপনি অসুস্থ, আপনি আসতে পারবেন না, আপনার একজন প্রতিনিধি পাঠাবেন। সেটার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা হবে, যেন এই জিনিসটা অহরহ আকারে না হয়। পাইকারি আকারে এরকম ঘটনা যেন না হয়। হুম, কিন্তু হুম, হুম। এইটা দূর করার জন্যই কিন্তু এই যে জনগণের সরাসরি পৌঁছানোর জন্যই কিন্তু এই বিষয়টা। এবং আরেকটি বিষয় আমি আপনার প্রোগ্রামের শেষে স্পেশালি এই চাঁদাবাজি ইত্যাদির ব্যাপারে আমি বলব, একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে, একটি অ্যাপ। সবার আগে বাংলাদেশ এখন বিএনপির আমাদের এই যে যত সকল প্রচেষ্টা চলছে সবকিছুর কিন্তু ব্র্যান্ডিং সবার আগে হুম, হুম। বাংলাদেশ। আমরা সবার রাইট। আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করতে চাই। এবং এরকম এই প্রাধান্যের আন্ডারে শুধুমাত্র বিএনপি বা তারেক রহমানের যে সকল প্ল্যান, ওনার প্ল্যানগুলাই যেগুলো আসছে সেগুলোই খালি না। সাধারণ মানুষের তরফ থেকেও বিএনপির বিভিন্ন সংগঠনের তরফ থেকে বা শুভাকাঙ্ক্ষীর তরফ থেকে বা যেকোনো সাধারণ মানুষের তরফ থেকে সবার আগে বাংলাদেশকে সামনে রেখে হুম, যেকোনো হুম। পরিকল্পনা বা প্রস্তাব দেওয়া হলে সেগুলো কিন্তু বিএনপি আ এগুলোকে পর্যালোচনা করবে এবং এগুলোকে জি। সুযোগ দিবে। এগুলো ভালো জি। হলে এগুলোকে কাজ করার জন্য। যেরকম একটি অ্যাপ তৈরি করার একটি অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়েছে। যেই অ্যাপের মধ্যে বলা হচ্ছে যে সকল জনগোষ্ঠী এর মধ্যে এই অ্যাপ ডাউনলোডের মাধ্যমে কোনো চাঁদাবাজি হলে, কোনো রাস্তা খারাপ থাকলে, কোনো জায়গার অবকাঠামোর উন্নয়ন দরকার হলে, কেউ কারো হুম, উপর অত্যাচার করলে, কোনো অনিয়ম হলে সে সবকিছু সরাসরি অ্যাপের মাধ্যমে তার জনপ্রতিনিধির কাছে বলতে পারবে। সেই জনপ্রতিনিধি তখন এটা সরাসরি হাই কমান্ডের কাছে জানাতে পারবে। এরকম হুম। বিভিন্ন রকমের প্রয়াস বা প্রচেষ্টা কিন্তু আপাতত এখনই পাইপলাইনে আছে। এজন্যই মানে the plan is there is a lot of thing in the plan. আমাদের এত সময় হবে না হয়তো। সো জি, আমি জি, একটু জি। জাস্ট এই জিনিসটা আমরা আমরা এটা নিয়ে আরো আলাপ করব আমাদের ফিউচার এপিসোড গুলোতে। আমি একটু আরেকটা পলিসি আজকে একটু টাচ করি এবং আম সেটি হচ্ছে যে স্বাস্থ্য। জি, স্বাস্থ্য নিয়ে আমি আমি ব্যক্তিগতভাবে একটু জানতে আগ্রহী আপনাদের পরিকল্পনা। কারণ হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন, স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আ স্বাস্থ্য আ সহকারী প্লাস স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি এই ৫ জনের সাথে আমার সাথে কিছুদিন আগে কয়েক মাস আগে মিটিং হয়েছিল। ওনারা আমেরিকা কেন্দ্রিক বাংলাদেশে কিছু কোঅপারেশন করতে চান এবং সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ করেছি। এবং ঐখান থেকেই আমি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক কিছু জানতেও পেরেছি ফার্স্ট হ্যান্ড। ওনাদের চ্যালেঞ্জ গুলো নিয়ে আরকি। আমি যেটা জানতে চাই আপনার কাছে, বাংলাদেশে এখন স্বাস্থ্যের যে অবস্থা সেটা হচ্ছে যে সাধারণ মানুষ আপনি যদি এখন ঢাকা মেডিকেল কলেজে যান যেটা বাংলাদেশের প্রধানতম সরকারি হসপিটাল, শত শত মানুষ ফ্লোরে শুয়ে আছে একটা জরুরি রোগী আসলে পরেও মানে তার যে একটা সিটে যাবে অতটুকুরই মানে কোনো নিশ্চয়তা নাই। ওখানে দালাল আছে, ওখানে পরে প্রাইভেটে চলে যাওয়ার জন্য একটা আহ, আহ, আচ্ছা যে পরিবেশগত মানে আমি বলতে চাচ্ছি অস্বাস্থ্যকর আনহাইজেনিক পরিবেশ সেটা আছে। ডাক্তারদের অনেক রকম অবহেলা আছে। মানে আমরা যেটা বাইরে দেখতে পেয়েছি যে তাদের সাথে যে সময় দেয়া, কনসাল্ট করা, তাকে কমফোর্ট করা ওই ধরনের কোনো ছিটেফোঁটা বাংলাদেশে নাই। কিভাবে বাংলাদেশের স্বাস্থ্যের আমূল পরিবর্তন ঘটাবেন? তারেক রহমানের প্ল্যানটা কি? স্বাস্থ্য আসলে আ
I would say one of the best plans of জনাব তারেক রহমান। আচ্ছা। এবং এটা আমি সাবস্ট্যান্টিয়েট করতে পারি এই জন্য যে আমি আসলে নিজেই স্বাস্থ্যের উপরে যদিও আমার ব্যাকগ্রাউন্ড ইজ এ লয়ার, আমি হুম, স্বাস্থ্যের উপরে একটু রিসার্চ নিজেই করেছি। আমাদের হুম, হুম, যখন সংস্কার কমিশন স্বাস্থ্যের যে রিপোর্ট দিচ্ছিল এই বর্তমান সরকারের ইন্টারিম হুম, গভর্নমেন্টের যে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, স্বাস্থ্য সংস্কার কমিশন তাদের একটি, এবং তারা বেশ ভালো একটি রিপোর্ট দিয়েছে। সেই সংস্কার কমিশনের রিপোর্টে কিন্তু বিএনপি তাদের প্রস্তাব দিয়েছে, এনসিপি দিয়েছে, জামাত দিয়েছে এবং অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো দিয়েছে। তো আমার সৌভাগ্য হয়েছিল সকলের এবং ড্যাব, অন্যান্য ডাক্তারের যে অ্যাসোসিয়েশন, এনডিএফ আমার মনে হয় আরেকটা, তারা সবাই দিয়েছিল এবং সেগুলো কিন্তু আমি নিজে এগুলো রিসার্চ করেছি রিসার্চ টিম নিয়ে, এবং এগুলো পর্যালোচনা করে তখনই আমার দৃষ্টিতে আসে যে বিএনপির একটি জিনিস ভেরি এক্সট্রাঅর্ডিনারি, যেইটা আসলে অন্য সবাই খুব মিস করে গেছে বা গুরুত্ব সহকারে দেখেনি। তো আমি অন্যান্যগুলোতে আসছি একের পর এক। বাট ১ম জিনিস হচ্ছে স্বাস্থ্যসেবার যেই সবচেয়ে বড় জিনিসটা, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যে আমরা কিভাবে একজন মানুষকে অসুস্থ হওয়া থেকে আগে থামাতে পারি। অর্থাৎ তাকে হসপিটালে যেন যেতে যেন না হয় বা ডাক্তারের কাছে যেন যেতে না হয়, সেটা আমরা কিভাবে করতে পারি। তো এই যে অ্যাওয়ারনেস, সো এইটা হবে কিন্তু অ্যাওয়ারনেস এর থ্রুতে। কিসের অ্যাওয়ারনেস? আপনার কি খাবেন? ডায়েটারি অ্যাওয়ারনেস দরকার। আপনার হুম, জীবন লাইফস্টাইল কি হতে হবে? আপনার শরীরচর্চা কি হতে হবে? এইটা আপনার অ্যাওয়ারনেস থাকা দরকার এবং আপনার হাইজিন সম্পর্কে ভালো আইডিয়া থাকা দরকার। এই ৩ টা জিনিসই যদি আপনি কন্ট্রোল করতে পারেন, মানুষকে অ্যাওয়ার করা যায়, তাহলে হুম, কিন্তু হুম। আপনার 50% অফ দ্য হসপিটাল বেডস এর রিকোয়ারমেন্টই কমে যায়। মানে আপনি প্রিভেনশনটার প্রতি এমফাসাইজ করছেন। আপনি তো না ২০ তো কোটি মানুষ মানুষকে এই প্রিভেনশনটা কিভাবে শিখাবেন? কি করবেন এক্সাক্টলি? অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস যেইভাবে আপনার কিভাবে কিভাবে একটু বলেন না কিভাবে পরিবার করবেন? পরিবার পরিকল্পনার জন্য যেভাবে অ্যাওয়ারনেস হয়েছে। জি। দেখেন পরিবার পরিকল্পনার অ্যাওয়ারনেস আমরা যখন বড় হয়ে উঠি তখন কিন্তু দিস ওয়াজ এ বিগ ডিল। আপনি রেডিও হুম, টেলিভিশন ছাড়লে কিন্তু সারাক্ষণ আমরা ফ্যামিলি প্ল্যানিং এর জি। অ্যাডভার্টাইজমেন্ট শুনতাম, রাইট? দিস ছেলে হোক, মেয়ে হোক, ২ টি সন্তান ২ যথেষ্ট। সন্তানই যথেষ্ট। জি। এগুলো কিন্তু these had a huge impact। তো এরকম হুম, করে হুম, আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুধুমাত্র মিডিয়ার মাধ্যমে না, বাট রাদার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১ম লেভেলেই অ্যাওয়ারনেস কে নিয়ে আসা হবে এবং সেখানে ব্লাড প্রেশার চেক করা হবে। ব্লাড প্রেশার এবং অন্যান্য যে সকল ছোটখাটো ডায়াগনস্টিকস, ডায়াবেটিস, ব্লাড সুগার ইত্যাদি হুম, এগুলো নিয়ে আসা হবে একদম প্রান্তিক লেভেলে, থানা লেভেলে নিয়ে আসা হবে। এই থানা লেভেলে নিয়ে আসা হলে তখন একজন মানুষকে ওই চিকিৎসাটা থানা লেভেলে আমাদের থানা লেভেলগুলোতে স্টাফ নেই, যন্ত্রপাতি নেই, বা ইউনিয়ন লেভেলে কোনো যন্ত্রপাতি নেই, কোনো রকম ডায়াগনস্টিক সেন্টার্স নেই। আমরা প্রান্তিক জনগোষ্ঠী পঞ্চগড়, আমাদের দেশের বাড়ি। পঞ্চগড় ১ এ আমরা দেখেছি যে এখান থেকে কোনো মানুষের যদি সিরিয়াস কোনো রোগ হয়, হার্টের রোগ হয় বা স্ট্রোকের রোগ হয়, তখন তাকে হসপিটাল নিতে একটি বিশাল সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, মেজরিটি অ্যামাউন্ট অফ পিপল রংপুরে যেতে হয়, নাহলে দিনাজপুরে যেতে হয়। তারা আসলে এই জার্নিতেই তারা মৃত্যুবরণ করেন। তো আমাদের জন্য দিস ইজ এ ভেরি বার্নিং ইস্যু। অ্যান্ড যেই কারণে যখনই প্রান্তিক জনগোষ্ঠীতে আমরা থানাকে যদি বা আমরা ইউনিয়ন লেভেলে এবং উপজেলা লেভেলে যখন আমরা এম্পাওয়ার করতে পারবো, এখানে স্টাফ দিতে পারবো, এখানে বেসিক ডায়াগনস্টিক সেন্টারগুলো সেট করা যাবে এবং এখানকার নার্সিং আমাদের বর্তমানে পুরা বাংলাদেশে ৭৭,০০০ স্বাস্থ্যকর্মীর আসলে চাকরি শূন্য। ৭৭,০০০ চাকরিকর্মী নিয়োগের প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এটা নিয়োগটা দেওয়া হয়নি, হচ্ছে না। তো এই ধরনের স্টাফদেরকে আমরা যদি নিয়োগ দিয়ে নিয়ে আসতে পারি, আমরা যদি এই যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব। শুধুমাত্র অ্যাওয়ারনেস না। একটা ভিডিও আছে আমি আপনার সাথে শেয়ার করব স্বাস্থ্য নিয়ে। আপনারা যদি পারেন তাহলে এই ভিডিওটা আপনারা আপনাদের প্রোগ্রামে ইনক্লুড করতে পারবেন। পুরোটা না পারলেও কিছুটাও যদি ইনক্লুড করেন দেখতে পাবেন ওখানে স্ট্রাকচার করে দেওয়া আছে। সো বিএনপির প্ল্যানটা খুবই স্ট্রাকচারড, যে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কি করব, তারপরে লেভেলে উপজেলা লেভেলে কি হবে, জেলা লেভেলে কি হবে এবং সো অন সো ফোর্থ। এই যে ভাগগুলা ফরমেশন বা স্ট্রাকচার গুলো করে দেওয়া আছে, দিস রিয়েলি শোজ দ্যাট ইট হ্যাজ বিন ওয়ার্কড। এই প্ল্যানটা তৈরি করতে অনেকদিন ধরে অনেক বিশেষজ্ঞরা এই প্ল্যানগুলো তৈরি করেছেন এবং আমার যেহেতু সুযোগ হয়েছে এগুলো নিয়ে রিসার্চ করার, আমি খুবই কনফিডেন্সের সাথে বলতে পারি যে দিস ইজ অ্যাবসলিউটলি দ্য রাইট প্ল্যান ফর বাংলাদেশ এবং বাংলাদেশের সাধারণ মানুষ এই মুহূর্তে। কারণ আমাদের স্বাস্থ্যর ব্যাপারে আমাদের এর থেকে প্রোফাউন্ড বা এর থেকে কম্প্রিহেন্সিভ প্ল্যান I have not come across from any other জি। institution.
যে আমরা আমরা যেটা বাইরের বিশ্বে দেখি যে আম, যদি ইউরোপের দিকে তাকাই বা কানাডার দিকে তাকাই, সেখানে স্বাস্থ্য সুবিধাটা অনেকটা সরকারি সরকারি ইন সেন্স যে আপনি সরকার এটার দায়িত্ব বা ব্যয়ভার বহন করে। হয়তো বা ওদের একটু ব্যাকলগ আছে, বাট মোরাললেস টেকেন কেয়ার, অলমোস্ট লাইক এ ওয়েলফেয়ার স্টেট স্টাইল। আমরা যদি একটু আমেরিকার দিকে তাকাই, এখানে হয়তো বা ইন্স্যুরেন্স ভিত্তিক একটা আহ, আহ, স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে আপনি যদি জব করেন তাহলে পরে আপনার এমপ্লয়ার আপনার ইন্স্যুরেন্সের জন্য রেসপন্সিবল। আর আপনি যদি নিম্ন আয়ের মানুষ হন, আপনার জব না থাকে বা ইন বিটুইন জবে থাকেন, তাহলে পরে গভর্নমেন্ট আপনাকে ওই ইন্স্যুরেন্স কার্ডটা দিবে। ইন্স্যুরেন্স কার্ড দিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন, ফার্মেসি থেকে মেডিসিন পাবেন, হসপিটালে ভর্তি হতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। আপনাদের কি এমন কনক্রিট কোনো প্ল্যান আছে যে বাংলাদেশের মানুষের জন্য কোনো একটা, যেমন আপনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কোনো হেলথ কার্ড যেটা তার এই ডক্টর এক্সপেন্স বা ইত্যাদি ইত্যাদি বহন করবে, এরকম কোনো প্ল্যান আছে? ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি কিন্তু হেলথ সেবা পাবেন। আচ্ছা, ফ্যামিলি, দ্যাটস ওয়াই ফ্যামিলি সেবাটা কি? কার্ড ইজ মানে সো আমার যদি, ইম্পর্টেন্ট। আমি বাংলাদেশের একজন, ফর এক্সাম্পল হাইপোথেটিক্যালি আমি বাংলাদেশের একজন মা, আমার একটা ফ্যামিলি কার্ড আছে, তো আমার পরিবারের আমার 3 বছরের বাচ্চা অসুস্থ, আমি কি এখন ডক্টরের কাছে গিয়ে ফ্যামিলি কার্ড দেখাতে পারবো এবং কারেক্ট, এটা টেকেন কেয়ার অফ? এরকম কারেক্ট, কি কোনো ব্যাপার আছে? কারেক্ট, অ্যাবসলিউটলি। সো আপনি তখন আপনাকে রেজিস্ট্রেশন করা হবেই। ফ্যামিলি কার্ড ইজ গোয়িং টু বি your identity for every kind of সরকারি সাপোর্ট, ফ্যাসিলিটি, আচ্ছা আচ্ছা আচ্ছা। গভর্নমেন্ট সাপোর্ট আপনি তখন ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এটা ইয়ে দিয়ে পাবেন। যেরকম কৃষকদের জন্য, যারা কৃষক হবেন তাদের জন্য জি কৃষক কার্ড থাকবে। সেই কৃষক জি কার্ড দিয়ে একজন কৃষক আবার প্রায়োরিটি পেতে পারে বা বিভিন্ন সুবিধা পেতে পারে। সেই সুবিধাগুলোও কিন্তু তারা ওই কৃষক আবার লিঙ্কড উইথ স্বাস্থ্যটাও লিঙ্ক হয়ে যাবে কৃষক কার্ডের সাথে। কৃষকের হুম, হুম। অন্যান্য সুবিধাগুলোর পাশাপাশি স্বাস্থ্যটাও সে পাবে। আর ফ্যামিলি কার্ডের থেকে মায়েরা সরাসরি তাদের জন্য স্বাস্থ্য সেবাগুলো পাবে। সো তো আমি আমি ফ্যামিলি কার্ডটা আরেকটু প্র্যাকটিক্যালি যদি বুঝতে চাই, ধরেন যে আমার 3 বছরের বাচ্চাটা যে অসুস্থ, আমি একজন ডাক্তারের কাছে গেলাম, সে দেখে থেকে আমি তাকে ফ্যামিলি কার্ড শো করলাম, এখন এই ডক্টর এই মানে কিভাবে পেইড হবে? এটা কে, গভর্নমেন্ট তাকে সরকার পে পে করবে করবে। না সো এটা তো সরকার কমপ্লিটলি পে করবে? বাংলাদেশ সরকারের আমাদের প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য যত স্বাস্থ্য সেবা কর্মী, স্বাস্থ্য যেগুলো হসপিটাল আছে, সরকারি হসপিটাল এগুলো তো ফ্রি। জি জি আপনার জি জি। হয়তো কোথাও, কোথাও কিছু নমিনাল পে করতে লাগে। বাট হুম, হুম। আদারওয়াইজ তো এগুলো আমাদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। আমাদের ফ্রি চিকিৎসা বলে এগুলোর মান খুব নিম্ন হয়ে গেছে। যে আমরা আমি যদি প্রাইভেট ডাক্তারের কাছে যাই তখন কি হবে? আমি ফ্যামিলি কার্ডটা নিয়ে প্রাইভেট ডক্টরের কাছে গেলাম, না, প্রাইভেট ডক্টরের কাছে আপনি ফ্যামিলি কার্ড নিয়ে আসলে কোনো সুবিধা পাবেন না। প্রাইভেট ইজ গোইং টু রিমেইন প্রাইভেট। কিন্তু সেই গভর্নমেন্ট যে, আপনি হসপিটালের কথা বলছেন, আপনি পঞ্চগড়ের কথা চিন্তা করেন, পঞ্চগড়ে যে থানা সদর আছে, তার অধীনে তো অনেকগুলো ইউনিয়ন আছে, ইউনিয়নের অধীনে অনেকগুলো গ্রাম আছে। তো সেই গ্রাম থেকে আমার যদি সেই থানা সদরে একটা হসপিটাল, সেখানে যেতে হয়, এই ট্রাভেলটাই তো অনেক দীর্ঘ। আমি ওখানে গিয়ে কোথায় থাকবো, কি করব, মানে তার চেয়ে আমার যে ইউনিয়নের যে প্রাইভেট ডক্টর একজন আছেন তার কাছে যদি আমি যেতে পারতাম, আমার জন্য তো অনেক সুবিধা থাকতো। সেটাকে আপনারা ইউনিয়নে কেন ফ্যাসিলিটেট করছেন না? ইউনিয়নেই আপনি যাবেন হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসাটার জন্য। সো এটা ভাগ করা জি আছে যে প্রাথমিক চিকিৎসা বলতে আমরা কি বুঝি? মায়ের যে জি সকল সমস্যা, একজন গর্ভবতী মায়ের সমস্যা জি বা জি। জরায়ুর ক্যান্সার আইডেন্টিফিকেশন অথবা বিভিন্ন ধরনের যেই জিনিসগুলা সরাসরি খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়, ডায়াগনোজ করা হুম, যায়, হুম, সেগুলা হুম। ইউনিয়ন লেভেলেই করা সম্ভব হবে। স্বাস্থ্য কমপ্লেক্সটা ওখানেই থাকবে। তারপরে আপনি না, উপজেলা লেভেল এখন আছে কিনা? এখন সেই স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে কিনা ইউনিয়নে? এখন আছে কিনা? এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলো তৈরি করা হবে। এখন কতখানি কোথায় আছে এটি সম্পর্কে আমি আপনাকে সরাসরি এক্সাক্টলি বলতে পারবো না। আমি যেটুকু জানি জি, যে আমাদের জি। উপজেলা লেভেলে একটি করে হাসপাতাল আছে। রাইট। এটা কিন্তু আমিও জানি। কিন্তু হ্যাঁ, আমার ব্যাপার হচ্ছে যেটা আমি বলছিলাম, এইটা গ্রাম থেকে একটা অসুখ-বিসুখ জ্বরের জন্য উপজেলা পর্যন্ত যাওয়াটাই তো একটা হ্যাসেল। ঘন্টা তো ২ এক এটা লাগবে ইউনিয়ন আপনি পর্যায়ে উপজেলা আমাদের থেকে একজন ইউনিয়নের যে ডক্টর থাকে, নরমালি একটা ইউনিয়নে একজন ডক্টর হয়তোবা পাওয়া যায় যে স্বাস্থ্যকর্মী। দেখে, প্রাইভেটলি আপনি দেখে। ডাক্তার না থাকলেও আপনি স্বাস্থ্যকর্মী থাকবে। হু মে নট জি, বি এমবিবিএস ডক্টর, কিন্তু একজন রাইট। স্বাস্থ্যকর্মী, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্বাস্থ্যকর্মী আপনাকে বেসিক জিনিসটা আপনাকে হেল্প করতে পারবে। অ্যাওয়ারনেস জি, ক্রিয়েশন এ আপনাকে হেল্প করতে পারবে। আপনার জি। ব্লাড প্রেশারটা চেক করতে পারবে। আপনার কোন সিরিয়াস আপনাদের কোন জ্ঞান ধারণা আপনাদের আছে কিনা। আপনাদের অধীনে এটা কিভাবে চেঞ্জ হয়? এখন যেটা আপনি যেটা বলছেন যে ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে যেই এটাকে কি বলে বাংলাদেশে, স্বাস্থ্য, আমিও ভুলে গেছি। বাট স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার এরকম একটা থাকে আরকি। এটা তো এখনো আছে। আপনাদের প্ল্যানে এটা কি হবে এখন? মানে এটা কিভাবে এটা এখন ইমপ্রুভড বা যেসব ভার্সেটাইল ইউনিট গুলো হচ্ছে? আছে এগুলোকে ইমপ্রুভ করা হবে এই সেন্সে যে এখানে এই মুহূর্তে কোনো ডায়াগনস্টিক সিস্টেম নাই কোথাও। রাইট? রাইট, রাইট। এই হুম, ডায়াগনস্টিক সিস্টেম গুলা দেওয়া হবে। স্টাফিং আচ্ছা। গুলো করা হবে। স্টাফ নাই। আমাদের হুম, হুম। পঞ্চগড়ের একটি উদাহরণ দেই, ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, ডাক্তার নাই, বেড নাই।
রাইট, কোনো রাইট। ডায়াগনস্টিক সিস্টেম নাই, কোনো অপারেশন থিয়েটারের কোনো যন্ত্রপাতি নাই, কোনো কিচ্ছু নাই। তো হুম, হুম, এই যে ইনফ্রাস্ট্রাকচার খালি দেখানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার, মেগা প্রজেক্টস, কিন্তু আসলে হুম, নাথিং ইজ ওয়ার্কিং, রাইট? হুম, ইটস হুম, ফলিং হুম, অ্যাপার্ট। তো এই হুম, জিনিসগুলাকে আরো আসলে হিউম্যান সার্ভিসটা দেওয়ার যেই অংশটা, সেই অংশটার হুম, দিকে বিএনপির প্ল্যানের মনোযোগ বেশি। যে আমরা জি, যতটুকুই করব এখানে একটি ওয়ার্কেবল সার্ভিস প্রদান করতে হবে মানুষকে, যেখান থেকে তারা সরাসরি বেনিফিট পায় এবং যেই জিনিসগুলো তাদেরকে সরাসরি তাদের লোকাল ইউনিয়ন লেভেলে ডেলিভার করা সম্ভব, সেগুলো ইউনিয়ন লেভেলে দেওয়া হবে। যেগুলো উপজেলায় তার আসতে লাগবে, সেগুলো উপজেলায়, যেরকম আমাদের সকলকে রেজিস্টার করা হবে। সকল হুম, হুম, আমাদের যারাই যাবেন তাদেরকে, রোগীরা যাবেন তাদেরকে রেজিস্টার করা হবে, তাদের একটা ট্র্যাক রেকর্ড রাখা হবে। আমাদের এখন এইরকম কোনো সিস্টেম নাই। আপনি যতবারই হসপিটালে যান, আপনাকে দেখে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে, কিন্তু আপনার প্রিভিয়াস রেকর্ড কি আপনাকে বলবে আপনার প্রেসক্রিপশন নিয়ে আসতে। জি, আপনার জি। পুরাতন সবকিছু কাগজপত্র আপনি সাথে করে নিয়ে যাবেন, সেটা দেখে ডাক্তার। কিন্তু আমাদের কোনো সেন্ট্রাল সিস্টেম নাই টু সে যে ডাক্তার কোনো নিজেই দেখে, ডেটাবেজ নাই যে তার কোনো হিস্ট্রিটা হিস্ট্রি, নিয়ে আসে। রোগীর কোনো হিস্ট্রি নাই, পেশেন্টের কোনো হিস্ট্রি নাই। রাইট? রাইট, তো এই রাইট, রাইট। জিনিসগুলাকে আমাদের ইনক্লুড করতে লাগবে। সো দ্য গুড গভর্নেন্স ইজ অলসো এ পার্ট অফ ইট। এই জিনিসগুলাকে ইয়ে করা হবে, ইনক্লুড করা হবে, সো দ্যাট উই হ্যাভ এ মোর রোবাস্ট হেলথ সার্ভিস ফর পিপল। জি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনুষ্ঠানের শুরুতে আমার এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা প্রতিপক্ষকে রেসপেক্ট করছেন, বাট প্রতিপক্ষকে এত বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে না আপনাদের কাছে। আম, আমরা যেটা আহ, গত ফ্যাসিস্ট হাসিনা আমলে দেখতে পেতাম যে খালেদ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি ওনার আম, বক্তৃতা বিবৃতি বা প্রাইভেট আলাপে বলতেন যে আগামীতে সরকার গঠন করলে পরে উনি ইনক্লুসিভ গভর্নমেন্ট করবেন। উনি কিছুটা ইঙ্গিত দিতেন যে সকল দল মত নির্বিশেষে একটা জাতীয় সরকার ফরম্যাটের মতো করে একটা গভর্নমেন্টের কথা উনি বিভিন্ন ইনার হাউসেও বলতেন। আপনাদের প্ল্যানটা এখনো কি আছে? আপনারা যদি নিরঙ্কুশ ভাবে জনগণের সমর্থন লাভ করেন, যারা এখন আপনাদের অপোজিট রাজনৈতিক অপোজিট আইলে আছে, বিএনপি, এনসিপি, সরি, জামাত, এনসিপি সহ অন্যান্য দল, আপনারা কি একটি অন্তর্বর্তীমূলক সরকার, তাদেরও পার্টিসিপেশনটা যেন সরকারে থাকে কোনোভাবে, এ ধরনের কোনো প্ল্যান কি আপনাদের আছে? এটা আমার আচ্ছা, লাস্ট প্রশ্ন আপনার কাছে। প্রথমে আমি একটু কারেকশন দিয়ে নেই। মেবি জি, আমার দ্য ওয়ে আই সেড অর হোয়াটএভার আই সেড একটু ইন্টারপ্রেট করার সুযোগ ছিল। যে আমার কাছে মনে হয় না যে আম, আমরা আম, ও- আমাদের প্রতিপক্ষকে চ্যালেঞ্জ মনে করছি না বা ইজি মনে করছি, আমি মোটেও এটা মনে করি না। উই আর কনফিডেন্ট, দ্যাট ডাজন্ট মিন দ্যাট উই ডোন্ট হ্যাভ এ চ্যালেঞ্জ। উই ডেফিনেটলি হ্যাভ এ চ্যালেঞ্জ, উই হ্যাভ এ হিউজ চ্যালেঞ্জ ইন ফ্রন্ট অফ আস। কারণ জনাব তারেক রহমান বারবার বলেছেন এই ইলেকশন আমাদের জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জিং ইলেকশন হবে, আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ইলেকশন হবে। সো আমার মনে হয় না যে এটা থেকে আমাদের কোথাওই কোনো কোনো পর্যায়ের নেতাকর্মীর বা কোনো আসনে, ৩০০ আসনের কোনো আসনেরই আমাদের কারোরই সন্দেহ থাকা উচিত যে আমাদের একটু গা ছাড়া ভাব করলেও আমরা ইলেকশনে জিতে যাব, এরকম চিন্তা করার আমাদের কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমরা ভেরি কনফিডেন্টলি আশাবাদী যে বিএনপি সরকার গভর্নমেন্ট ফর্ম করবে, because BNP has at the moment it is the biggest popular party in Bangladesh. নাও কামিং টু আপনার যে প্রশ্নটা, আসলে যে বিভিন্ন দিক থেকে বিএনপি বিভিন্ন রকমের ইঙ্গিত দিয়েছিল বা আশা ব্যক্ত করেছিল যে ভবিষ্যতে বিএনপি একটি ইনক্লুসিভ সরকার ফর্ম করবে। আমার কাছে মনে হয় যে জনাব তারেক রহমান এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ তারা যে ইঙ্গিত আগে দিয়েছেন, সেরকম তাদের চিন্তাভাবনা অবশ্যই আছে। নির্বাচনের জায়গায় থাকবে। নির্বাচনের ফলাফলের পরে যখন সরকার ফর্ম যদি বিএনপি করার সুযোগ পায় ইনশাল্লাহ, এবং প্রধানমন্ত্রী জনাব দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে যখন শপথ নেবেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে উনি সকলকেই আহ্বান জানাবেন একটি জাতীয় সরকার গঠনের জন্য। আম, এবং এরকমই উনি আগে ওনার আশাবাদ ব্যক্ত করেছেন। আমার মনে হয় উনি সেই চেষ্টাটা করবেন। এটা যদি সম্ভব হয় উনি করবেন। যদি এটা বাস্তবিকভাবে সম্ভব না হয়, যতখানি সম্ভব হয়তো উনি করবেন। আমি সেরকমই আশা রাখি। জি। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার নওফুল জমির, আপনার মূল্যবান সময় থেকে। আমি জানি যে আপনি ইলেকশন ক্যাম্পেইনে আছেন,
বাংলাদেশে এখন অনেক রাত। এর মধ্যে থেকে যে আপনি আমাদের দর্শকদের আপনাদের এটলিস্ট ২ টা প্ল্যান আমরা ডিসকাস করেছি এবং ভবিষ্যতে বাকি প্ল্যান গুলো আমরা ডিসকাস করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবার। আসসালামু আলাইকুম।